আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের যেই মুভিটির ব্যাখ্যা করব সেই মুভিটির নাম ইন দ্য হার্ট অফ দ্য সি। এই মুভিটি 1800 সালের একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। এটি একটি অ্যাডভেঞ্চার মুভি এবং এই মুভিটি 2015 সালে রিলিজ হয়েছে। এই মুভিটির IMDb রেটিং 6.9 আউট অফ 10। তো চলুন মুভিটির গল্পে প্রবেশ করা যাক। ফেব্রুয়ারি 1850, ন্যান্টাকেট আইল্যান্ড। ওই সময়ের একজন প্রতিভাবান গল্পকার ছিলেন হারমান মেলভিক। তিনি তার নতুন গল্পের খোঁজে দূর দেশ থেকে এই আইল্যান্ডে এসেছেন। তিনি এসেছিলেন থমাস নিকারসন নামের এক ব্যক্তির কাছে। থমাসের স্ত্রী যদিও তাকে প্রথমে দোকানের কাস্টমার ভেবেছিলেন, কিন্তু পরে পরিচয় জেনে তাকে তার স্বামীর কাছে নিয়ে আসেন। মেলভিক তার কাছে তার ওই অবিশ্বাস্য, রোমাঞ্চকর এবং একই সাথে করুণ বেদনাদায়ক ঘটনাটি জানতে চান, যে ঘটনাটি থমাস আজ পর্যন্ত কাউকে বলেননি, যে ঘটনায় শুধুমাত্র তিনি সহ আর মাত্র কয়েকজনই বেঁচে গিয়েছিলেন। বাসায় ফিরেছিলেন দীর্ঘ 2 বছর সমুদ্র পাড়ি দেওয়ার পরে, যে ঘটনায় তারা সমুদ্র দানবের শিকার হয়েছিলেন, যেই ঘটনা নিয়ে মানুষের মধ্যে নানা লোকগল্প। পুরো সেই সত্য ঘটনাকে মেলভিল থমাসের কাছে জানতে চায়। থমাস যদিও মেলভিলকে বারবার অপমান করে চলে যেতে বলছিল, কিন্তু মেলভিল সব কিছু এড়িয়ে যেয়ে সেই গল্প শোনার জন্য তাকে রিকোয়েস্ট করছিল। এমনকি সে থমাসকে তার সমস্ত আয় করা অর্থ সেই গল্পের জন্য দিয়ে দিতে চায়। থমাস এতে অবাক হন, কিন্তু তবুও তাকে না করেন। থমাসের স্ত্রী কাছে আসেন এবং বলেন যে এই অর্থের তাদের প্রয়োজন, আর এই ঘটনা লুকিয়ে রেখেই বা কী হবে, বিশ্ববাসীর কাছে এটা পৌঁছে দিতে হবে। এতে তার ভিতরের চাপা কষ্টটাও কমে যাবে। অবশেষে থমাস রাজি হন। শুরু করেন তার ঘটনা। এই ঘটনাটি মূলত দুজন লোকের ঘটনা। এক হচ্ছেন ক্যাপ্টেন জর্জ পোলার্ড, আরেকজন হচ্ছেন তার প্রধান নৌ অফিসার ওয়েন চেচ। সময়টা তখন 1820 সাল, যে সময়টাতে বাণিজ্যিক বন্দরগুলো খুব ভালো ব্যবসা করছিল। তিমির তেলের তখন অনেক বেশি কদর ছিল। বিশেষ করে স্পার্ম হোয়েলের মাথায় যে তেল পাওয়া যেত তা নিলামে বিক্রি হতো, আর এই তেল রপ্তানির জন্য অনেক বড় বড় বাণিজ্যিক কোম্পানি গড়ে ওঠে সে সময়। সেরকমই একটি ওয়েলিং কোম্পানিতে কাজ করতেন ওয়েন চেচ। ওয়েন ছিলেন একজন কৃষকের সন্তান। সে আজ অনেক খুশি, কেননা তার প্রমোশন হতে যাচ্ছে। সে তার অফিসে আসে এবং তার কোম্পানির মালিকদের সাথে দেখা করে। সে সেখানে এসে জানতে পারে যে এবার কোম্পানি তাদের সেরা ওয়েলিং জাহাজটি সমুদ্রে পাঠাবে, আর তাকে সেই জাহাজের প্রধান নৌ অফিসারের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ওয়েন এতে নিরাশ হয়, কেননা গতবারও তাকে বলা হয়েছিল যে এইবার তাকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হবে। তাকে তা দেয়া হলো না, কিন্তু দায়িত্বটি দেয়া হলো জাহাজেরই এক সময়কার ক্যাপ্টেনের ছেলে জর্জ পোলার্ডকে। তার বাবা আবার এই কোম্পানির মালিকদের মধ্যে একজন ছিলেন। ওয়েন প্রভাবশালীদের প্রভাব খাটানোটা বুঝতে পারে, তাই সে রেগে ওঠে। তাকে শান্ত করা হয় আর বলা হয় সে যদি পর্যাপ্ত তেল নিয়ে ফিরতে পারে তাহলে তাকে পরের বছর অবশ্যই ক্যাপ্টেনের দায়িত্ব দেয়া হবে। ওয়েনের তাদের প্রতি বিশ্বাস নেই, তাই সে লিখিত নেয় এবং এরপর সে তিমি শিকারে যেতে রাজি হয়। পরের দিন সকালে ওয়েন তার সফরের জন্য প্রস্তুত হয়। তার স্ত্রী তাকে বিদায় জানায় এবং বলে যাই হোক না কেন ফিরে আসতে। তার স্ত্রী আর তার গর্ভের সন্তান তার জন্য অপেক্ষা করবে। অন্যদিকে ক্যাপ্টেন জর্জও এই যাত্রার জন্য নিজেকে তৈরি করে নেন। তার পিতা বলেন, বংশ পরম্পরায় আমরা যে সফলতা পেয়ে যাচ্ছি তা আমাদের ধরে রাখতে হবে। মনে রাখবে তুমি একজন ক্যাপ্টেন, আর তোমার গাম্ভীর্য যেন বজায় থাকে। একে একে এভাবে জাহাজের সকল কর্মচারীরা তাদের পরিবার থেকে বিদায় নেয়। অশ্রুমাখা চোখে প্যাগি তার স্বামীকে বিদায় জানায়। পুরো শহর তাদের জন্য প্রার্থনা করে, তারা যেন পর্যাপ্ত তেল নিয়ে দ্রুত পরিবারের কাছে ফিরে আসতে পারে। এই সফরে এক 14 বছরের অনাথ কিশোরও উঠেছিল, যার নাম থমাস। যে থমাস মেলভিলকে তার ঘটনাটি বলে শোনাচ্ছে। জাহাজের সব সদস্যরা জাহাজে উঠে পড়ে। এরপর তারা সেই সময়ের সেরা জাহাজটি নিয়ে সেই সফরে রওনা হয়। এই সেই জাহাজ যার নাম এসেক্স। থমাস তার সাথীদের সাথে বেশ উৎসুক ছিল। থমাসের নজর পড়ে জাহাজের দ্বিতীয় মেট ম্যাথিউ জয়ের উপর। তার গলায় তিমির দাঁতের একটি লকেট ছিল। তিমি শিকারের বীরত্বের স্মৃতি হিসাবে তিমির দাঁতগুলোকে লকেট বানানো হয়।
থমাস বলে তার গলায়ও একদিন অনেকগুলি এরকম লকেট থাকবে। দীর্ঘদিন পর ওয়েন তার বাল্যকালের বন্ধু জয়ের সাক্ষাৎ পায়। পরে তার দেখা হয় জাহাজের ক্যাপ্টেন জর্জের সাথে। একদিকে জর্জ যেমন বোঝানোর চেষ্টা করছিল যে সে এই জাহাজের যোগ্য ক্যাপ্টেন, অন্যদিকে ওয়েনও তার ভিতরের ক্যাপ্টেন না হওয়ার হিংসাটাকে লুকিয়ে রাখছিল। এরপর জাহাজের সব পাল তুলে দেয়া হয়, কিন্তু একটি পালের রশি বাতাসের জাপটায় কুঁচকে গিয়েছিল, যেটা ঠিক করা যাচ্ছিল না। ওয়েন তখন তার সাহসিকতা দেখায়। সে দ্রুত উপরে উঠে পলকের মধ্যেই সেই দড়িটি কেটে ফেলে আর পাল নেমে যায়। এটা দেখে বোঝাই যাচ্ছিল যে ওয়েন তার কাজে কতটা পারদর্শী, যেটা হয়তো বারবার জর্জকে তার ক্যাপ্টেনের যোগ্যতায় প্রশ্নবিদ্ধ করছিল, তাকেও হিংসুক বানাচ্ছিল। এজন্য রাতে খাওয়ার সময় ক্যাপ্টেন ওয়েনকে নানাভাবে খোঁটা দেয়। বলে সে কৃষকের সন্তান, তাকে এতটা সম্মান দেয়া হয়, কিন্তু তার বাবা এতটা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে না, কারণ সে তো অনেক ছোটবেলায় ওয়েনকে একা ফেলে চলে গিয়েছিলেন। বাবার অপমান শুনে ওয়েন ক্ষেপে উঠে সেখান থেকে চলে যায়। নিচে জাহাজের সকল ক্রুদের সাথে পরিচিত হতে আসে। ক্রুদের একজন ছিলেন যে ক্যাপ্টেনের চাচাতো ভাই হেনরি কফিন, যাকে পেয়ে ওয়েন তার সাথে তামাশা করে। এভাবে সে ক্যাপ্টেনের উপর রাগটা তার ভাইয়ের মাধ্যমে কমিয়ে নেয়। জাহাজের বেশিরভাগ শুকনো খাবার আর জলীয় আবহাওয়ায় থমাস শুরুতেই অসুস্থ হয়ে পড়ে। ওয়েন তাকে নিয়ে যায় এবং তার সাথে মজা করেই তাকে স্বাভাবিক করে তোলে। ওয়েন বলে, এটাই এখন তোমার পরিবার, যাই হোক না কেন মিলেমিশে থাকবে, আশা করি সুস্থ থাকতে পারবে। তারা সমুদ্রের মাঝামাঝি চলে আসে। পরের দিন সকালে ওয়েন দেখে আবহাওয়া সুবিধাজনক নয়, তাই সে ক্রুদের বলে জাহাজের পালগুলো নামিয়ে ফেলতে, যাতে জাহাজ ধীর গতিতে যেতে পারে। কিন্তু তখন ক্যাপ্টেন জর্জ সেখানে উপস্থিত হন। এভাবে ক্রুদের উপর ওয়েনের প্রভাব খাটানো সে মেনে নিতে পারছিল না। সে তার দাপট দেখানোর জন্য ওয়েনকে জাহাজের সব পাল তুলেই রাখতে বলেন জাহাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে। ওয়েন যদিও তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন বলেন ইতিমধ্যেই তারা গন্তব্য থেকে অনেক পিছিয়ে আছে, তাই গতি কমানো যাবে না। ক্যাপ্টেনের কথা মতো তাই করা হয়। জাহাজ দ্রুত গতিতে ছুটতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া তার হিংস্র রূপ দেখায়। জাহাজ ঝড়ের কবলে পড়ে। ওয়েন বুঝতে পারে যে ঝড়ের সাথে জাহাজ তছনছ হয়ে যাবে, তাই সে পাল নামিয়ে জাহাজ থামিয়ে দিতে চায়, কিন্তু ক্যাপ্টেন তা করতে দেয় না। সে ঝড়ের মধ্যেই জাহাজকে এগিয়ে নিয়ে যেতে বলে। ঝড় আরও প্রবল রূপ ধারণ করে, আর এজন্যই জাহাজ আরও ক্ষতির সম্মুখীন হয়। জাহাজে পানি ঢুকে পড়ে, কিছু পাল ভেঙে যায়, ছিপ নৌকোগুলো ছুটে যায়, জাহাজ দিশেহারা হয়ে পড়ে, আর ক্রুদের অনেকে আহত হয়। তাই তখন ওয়েন ক্যাপ্টেনের অবাধ্য হয়েই বাকি পালগুলোকে নামিয়ে দেয়। অবশেষে জাহাজ থেমে যায়। ধীরে ধীরে তারা ঝড়ের হাত থেকে রক্ষা পায়। ঝড় শেষ হয়ে গেলে ক্যাপ্টেন ওয়েনকে তার রুমে ডাকেন। আগামীকাল ভোরে আমরা ন্যানকেট ফিরে যাচ্ছি। আমাদের জাহাজ মেরামত করতে হবে, আর তুমি আমার সাথে জাহাজে আসতে পারবে না, কারণ তুমি ক্যাপ্টেনের কথা অমান্য করেছ। এটা অভদ্রতা, তাই তোমার এই শাস্তি। ওয়েন বলে, এটা কোনোভাবেই ঠিক না। আপনি পুরো জাহাজকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছিলেন। যা ক্ষতি হয়েছে তা আপনার আদেশের জন্যই হয়েছে। হঠাৎ এভাবে ঝড় আসাটা ভাগ্য ছিল, আর ঝড়ের কবলে পড়া মানেই সব শেষ নয়। আমাদের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার অভিজ্ঞতা থাকতে হবে। ওয়েন বলে, এরকম কোনো অভিজ্ঞতার দরকার নেই যেটা মৃত্যুকে কাছে ডেকে আনে, আর শুধু ভাগ্যের দোহাই দিয়ে নিজের দুর্বলতাগুলোকে ঢেকে রাখবেন না। জর্জ ক্ষেপে ওঠেন, বলেন, ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। হতে পারো তুমি একজন যোগ্য পারদর্শী নাবিক, কিন্তু আমি তোমার ক্যাপ্টেন, যার পরিবারের সবাই ক্যাপ্টেনের দায়িত্ব যথাযথভাবে পালন করে এসেছে। এই গৌরবের কথা কোনোভাবেই ভোলা যাবে না। ওয়েন তখন পরিস্থিতি বুঝতে পারে, আর সে শান্তভাবে জর্জকে বুঝায়। বলে, অনেক দূর থেকে আমরা এসেছি, আমাদের সবারই লক্ষ্য উন্নতি করার। এভাবে রেষারেষি করে খালি হাতে ফিরে গেলে তা আমাদের সবার জন্যই অমঙ্গলজনক হবে। আপনি আপনার গৌরব হারাবেন, আর সাধারণ ক্রুরা অনেক অসহায় হয়ে পড়বে। তাই আমাদের নিজেদেরকেই জাহাজ মেরামত করে এগিয়ে যেতে হবে। আমরা অনেকখানি তেল সংগ্রহ করব, তারপর আমাদের বাসায় ফিরে যাব। অবশেষে জর্জ রাজি হন। এভাবেই আটলান্টিক মহাসাগরের বুকে এগিয়ে যেতে থাকে এসেক্স জাহাজ। দেখতে দেখতে কেটে যায় 3 মাস। কোনো তিমিরই দেখা পাওয়া যাচ্ছিল না। অবশেষে একদিন দেখা গেল বহুল প্রতীক্ষিত তিমির এক ঝাঁক। সবাই উল্লাসে ফেটে পড়ে। ক্রু মেম্বাররা সবাই নৌকা নামিয়ে তিমি শিকারে বেরিয়ে যায়। 3টি নৌকা নিয়ে তিমির ঝাঁকটিকে ঘিরে ফেলা হয়।
একটি স্বাস্থ্যবান স্পার্ম হোয়েল নির্বাচন করা হয়। সুবিধামতো জায়গায় গিয়ে একটি বল্লম ছুঁড়ে মারা হয় তিমির উপরে। তিমিটি আহত হয় এবং সে ভয়ে পানির অনেক গভীরে পালিয়ে যায়। অবশেষে শ্বাস নিতে বেরিয়ে আসলে তাকে আরও বল্লম ছুঁড়ে পুরোপুরি শিকার করা হয়। এটা এমন একটা পেশা যেখানে তিমির রক্তের ফোয়ারাতেই তাদের সফলতার উচ্ছ্বাস তৈরি হয়। তিমিটিকে জাহাজে নিয়ে আসা হয়। তার মাথা থেকে তেল বের করা হচ্ছিল। মাথার ভেতরে জায়গা কম থাকায় অনেকেই সেখানে ঢুকতে পারে না। ক্রুদের মধ্যে থমাস ছিল সবচেয়ে ছোট এবং চিকন, এজন্য তাকে দিয়েই বাকি তেলগুলো বের করা হয়। আটলান্টিকে যদিও তারা একটি তিমি শিকার করতে পেরেছিলেন, কিন্তু প্রশান্ত মহাসাগরে কোনো তিমিকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এভাবেই কেটে গেল 1 বছর। ক্যাপ্টেন নিজেকে গুছিয়ে নিয়েছিলেন, আর ওয়েনও এক প্রকার উদাসীন হয়ে পড়লেন। তাদের খাদ্য পানিসহ প্রয়োজনীয় প্রায় সব কিছুই প্রায় শেষ হয়ে এসেছিল। তাই তারা এই প্রয়োজনীয় জিনিসের ঘাটতি মেটাতে তারা ইকুয়েডরের তীরবর্তী শহর অ্যাটাকামসে আসেন। কিছু তিমির তেলের বিনিময়ে তারা ওখানে কিছুদিন অবস্থান করে খাদ্য পানি জোগাড় করে নেয়। এই তীরবর্তী শহরেই শরণার্থী হিসেবে ছিলেন স্পেনের এক জাহাজের ক্যাপ্টেন আর তার কিছু সাথী। তারাও তেল সংগ্রহকারী। তাদের সাথে জর্জের সাক্ষাৎ হয়। গল্পে গল্পে স্প্যানিশ ক্যাপ্টেনের কাছে জানা যায় এখান থেকে 2000 মাইল পশ্চিমে তারা তাদের জীবনের সবথেকে বেশি তিমির ঝাঁক একসাথে দেখেছিল। এতই তিমি সেখানে যে যাদের তেল দিয়ে একদিনেই পুরো একটি জাহাজকে ভরিয়ে ফেলা সম্ভব। কিন্তু দুর্ভাগ্য, ওই ঝাঁকের মধ্যে এক দানব রয়েছে। সাদা রঙের এক বিশাল স্পার্ম হোয়েল, যেটা 100 ফুট আকারের বড়, যেটা এক ঝাপটায় পুরো একটি জাহাজকে কাঁপিয়ে দিতে পারে, যার গর্জনে কেঁপে ওঠে সমুদ্র, যার চোখের চাহনিতে উত্তাল হিংস্রতা লুকিয়ে থাকে। এই সেই দানব যে তাদের জাহাজকে তছনছ করে দিয়েছে। এক ঝাপটাতেই তার 6 জন ক্রুকে মেরে ফেলেছে। তাকে তার একটি হাত হারিয়ে ফেলতে হয়েছে। এজন্যই তো তারা আজ এখানে শরণার্থী হয়ে আছেন। ওয়েনদের সেই তিমি দানবকে নিয়ে কোনো ভয়ই ছিল না। তারা শুধু চায় হাজার হাজার ব্যারেল তেল, যার জন্য তারা ব্যাকুল হয়ে আছে। এই লোভ সামলাতে না পেরেই তারা পরের দিন সকালেই পশ্চিম পথে তিমির খোঁজে বের হয়। মাসের পর মাস যেতে থাকে, কিন্তু সেই তিমির ঝাঁক চোখে পড়ে না। অবশেষে 14 মাস পরে তারা তিমির দেখা পায়। তারা আবার উচ্ছ্বাসে ফেটে পড়ে। প্রচণ্ড মনোবল নিয়ে সবাই তিমিগুলোর দিকে এগিয়ে যায়। কিছু তিমিকে বল্লমে ঘায়েল করে, কিন্তু তখন ধীরে ধীরে পানির কম্পন বাড়ছিল। এক ঝাপটায় তাদের নৌকাটি উল্টে যায়। তারপর তারা দেখে সেই দানবীয় সাদা তিমি গর্জে উঠেছে। তারা তাকে এড়িয়ে যায়। দূরে গিয়ে তারা অন্য তিমিগুলোকে শিকারের চেষ্টা করছিল, কিন্তু এই দানব তাদের রক্ষাকর্তা। সে এসে জাহাজে হানা দিয়ে এক ধাক্কায় জাহাজের তলদেশ ভেঙে চুরমার করে ফেলে। ওয়েন বুঝতে পারে সে তাদের সাথে লড়াই করতে চায়, তাই ওয়েনও তাকেই তার শিকার বানাবে। এজন্য সে জাহাজের সবচেয়ে বড় বল্লমটি তিমিটির দিকে ছুঁড়ে মারে, কিন্তু এতে তেমন কিছুই হয় না। তিমি তার ঝাপটায় পুরো জাহাজকে কাঁপিয়ে তোলে। বল্লমের টানে জাহাজের পাল ভেঙে ফেলে। কিছু ক্রুরা মারা যান। তাদের জাহাজ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেটি ডুবে যাচ্ছিল, তাই তাদের জাহাজ থেকে নেমে নৌকায় উঠতে হয়। জাহাজে তিমির তেলে আগুন লেগে যায়। তাদের সবার সামনেই বিশাল এসেক্স আগুনে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়। তাদের খাবার নেই বললেই চলে। তারা শুধুমাত্র ভাগ্যের উপরে ভরসা করে আছে। কিন্তু এই ভাগ্য তো সহায় হয় না। উল্টো তারা একদিন বিশাল এক ঝড়ের কবলে পড়ে। কিছু ক্রু সেখানে মারা যায়, আর কেউ বা খুব বড় রকমের আহত হয়। এভাবেই কেটে যায় আরও একটি মাস। খাবার শেষ হয়ে গেছে। তারা এখন নিথর প্রাণী ছাড়া আর কিছুই না। কিন্তু সৃষ্টিকর্তা হয়তো মুখ তুলে তাকালেন। তাই হয়তো তারা সামনে একটি দ্বীপ খুঁজে পেলেন। বেঁচে থাকার আশায় সবাই চিৎকার করে উঠল। কিন্তু বিপদ এখনও কাটেনি। হঠাৎ সেই দানব তিমি সেখানে হাজির হয়। সে একে একে তাদের 3টি নৌকাকে ধাক্কায় তলিয়ে দেয়। কেউ কেউ এতে মারা যায়, আবার কেউ কেউ ভাগ্যের জোরে বেঁচে স্রোতের ধাক্কায় দ্বীপটিতে এসে পৌঁছে। ক্ষুধার জ্বালায় তারা এতটাই ব্যাকুল ছিল যে মাছ, পোকামাকড় সহ যা পাচ্ছিল তা দিয়েই তারা পেটকে দমিয়ে রাখার চেষ্টা করছিল। রাতে জর্জ বলে এখানে সবসময় আগুন জ্বালিয়ে রাখবে। পাশ দিয়ে যদি কোনো জাহাজ যায় তাহলে এর ধোঁয়া হয়তো তাদের চোখে পড়তে পারে। এতে হয়তো তারা এখান থেকে উদ্ধার হতে পারবে। দিনের পর দিন পার হতে থাকে, কিন্তু কোনো জাহাজই আসে না। ওয়েন একদিন দেখে এক গুহায় কিছু মানুষের কঙ্কাল পড়ে আছে। বোঝাই যাচ্ছিল তাদের মতো এনারাও এখানে এসেছিলেন। আর জাহাজের অপেক্ষা করতে করতে তারা ক্ষুধার যন্ত্রণায় মারা গিয়েছেন। সমুদ্রের এই ভাগে হয়তো কোনো জাহাজই কখনো আসে না। তাহলে তো তাদের পরিণতিও এরকমই হবে। কিন্তু ওয়েনরা আশা ছাড়ে না। তারা তাদের নৌকাগুলিকে ঠিক করার চেষ্টা চালায়।
দীর্ঘ চেষ্টায় তারা নৌকাগুলিকে ঠিক করে নেয়। এই নৌকায় করেই তারা সামনের দিকে এগোবে। হয়তো সামনে কোনো জাহাজের দেখা পেয়ে যাবে। তাদের কিছু সাথী তাদের সাথে যেতে চায় না। তাদের শরীরে ওই শক্তিটুকুও ছিল না যে তারা নৌকা বাইতে পারবে। জয়ের অবস্থাও ছিল ওই রকম। ওয়েন তাকে বলে, তুমি যতটা পারো বেঁচে থাকার চেষ্টা করো, আমি দ্রুত ফিরে গিয়ে আমি তোমাকে উদ্ধার করতে আসবই। তারা সবাই আবার নতুন উদ্যম নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সময় পার হতে থাকে, কোনো জাহাজেরও দেখা মেলে না। তারা সবাই আবার নিথর হয়ে পড়ে। নৌকাগুলো আলাদা হয়ে শুধু ভাসতেই থাকে। এর মধ্যে তাদের এক সাথী মারাও যায়। নিয়ম অনুযায়ী তারা তাকে সমুদ্রে ফেলে দিতে চায়, কিন্তু সৃষ্টিকর্তা তাদের এমনই এক অবস্থায় নিয়ে এসেছে যে পড়ে থাকা মৃত শরীরটি তাদের কাছে খাদ্যের উপাদান হয়ে গিয়েছে। তারা তাদের সাথীটির মৃত শরীরটি ভক্ষণ করেই কিছুদিন বেঁচে থাকে। চরম করুণ এই অবস্থা থমাস কাছ থেকে দেখেছে, তাই সেই ঘটনা বলতে গিয়ে সে বারবার শিহরিত হয়ে ওঠে। হয়তো এই কারণেই সে কাউকে এতদিন বলতে পারেনি। সমুদ্রে পার হয়ে যায় ৭১ দিন। বেঁচে থাকার তাগিদে তারা তাদের জীবনের লটারি করছিল। যে হেরে যাবে তাকে স্বইচ্ছায় মরে বাকিদের খাদ্যে পরিণত হতে হবে। যখন ক্যাপ্টেনই এই লটারিতে হেরে যায়, তখন তার চাচাতো ভাই তাকে মরতে দিতে চায় না। তাই সে নিজেই তার জীবনকে তার ভাইয়ের বদলে উৎসর্গ করে দেয়। যে ক্যাপ্টেন জর্জ একসময় তার বংশগৌরবের বড়াই করত, সে এখন পুরোপুরি শান্ত হয়ে গেছে। জীবন মৃত্যুর এই খেলায় পার হতে থাকে সময়। একদিন তারা আবার সেই দানব তিমির দেখা পায়। তাকে দেখে ওয়েনের ক্ষোভ জেগে ওঠে। তাকে মারার জন্য সে বল্লম হাতে নেয়। তিমিটি যখন তার পাশ দিয়ে যায়, তখন সে তার চোখের দিকে তাকায়। দেখে প্রকৃত দানবটা আসলে কে। কত না তিমিদের তারা হত্যা করেছে। তাদের ইঞ্জিনের জ্বালানি মূল্য কখনোই কোনো নিষ্পাপ জীবের জীবনের সমান হতে পারে না। মানুষ তার স্বার্থের লোভে প্রকৃতির জীবগুলোর প্রতি চরম অন্যায় করে, আর প্রকৃতি হিংস্র হয়ে ওঠে, যার পরিণামে পরে মানুষদেরই চরমভাবে ভুগতে হয়। ওয়েন তিমিটিকে মারতে পারে না। তিমিটিও সেখান থেকে শান্তভাবে চলে যায়। তাকে আর কোনোদিন দেখা যায় না। দিনের পর দিন সমুদ্র প্রবাহ বারবার নৌকা দুটিকে আলাদা করে দিচ্ছিল। এভাবেই তারা একে অপরের থেকে অনেক দূরে হারিয়ে যায়। একদিন একটি জাহাজ ক্যাপ্টেন জর্জের নৌকার পাশ দিয়ে যাচ্ছিল। জর্জদের দেখতে পেয়ে অবশেষে তাদের উদ্ধার করা হয়, কিন্তু ওয়েনদের নৌকাটি খুঁজে পাওয়া যায় না। তবে সৃষ্টিকর্তা ওয়েনদের প্রতিও সদয় হয়েছিলেন। তাই তো তারাও ভেসে ভেসে কাছের একটি দ্বীপে চলে আসলেন। সেখানে কিছুদিন খেয়ে পরে থাকার পরে একদিন একটি জাহাজ তাদেরকেও উদ্ধার করলো। আর এভাবেই ওয়েনরা তাদের মাতৃভূমি ন্যান্টাকেট আইল্যান্ডে অবশেষে ফিরে আসলেন। তাদের দেখার জন্য পুরো একটি শহর উপস্থিত হয়েছিল, তবে কেউই খুশি ছিল না। সবার চোখে অবিশ্বাসের চাহনি আর নীরব অশ্রুজল। মনে হয় কোনো এক ইতিহাস তৈরি হয়ে গেছে। দীর্ঘ 2 বছর পর ওয়েনের তার স্ত্রীর সাথে দেখা হয়। স্বামীকে পেয়ে প্যাগি খুশিতে কেঁদেই ফেলে। সে তাকে তার মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। ওয়েন দেখে তার একটি ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। ওয়েন তার পরিবারকে নিয়ে দূরে চলে যাচ্ছিল, কিন্তু পরের দিন তাকে কোম্পানি অফিসে ডাকা হয়। বলা হয় কোর্টে যখন জিজ্ঞেস করা হবে ক্ষয়ক্ষতিগুলো কিভাবে হয়েছে, তখন যেন ওয়েন বলে তাদের জাহাজটি চরে আটকে গিয়েছিল আর মানুষগুলো সেখানে ডুবে মারা যায়। তিমির হামলা আর বেঁচে থাকার জন্য সাথীর শরীর ভক্ষণ করার মতো ঘটনাগুলো বলা যাবে না। এগুলো বললে বীমা কোম্পানিগুলো তাদের জাহাজের ক্ষতিপূরণ দিবে না, আর মানুষদের মধ্যেও সমুদ্র যাত্রা নিয়ে ভীতি বেড়ে যাবে। তিমির তেলকে বয়কটও করা হতে পারে, যা তাদের ব্যবসাকে পুরো দমিয়ে দিতে পারে। ওয়েনকে এজন্য প্রচুর অর্থেরও লোভ দেখানো হয়, কিন্তু ওয়েন বলে এই করুণ সত্য আমি অবশ্যই বলবো। ত্যাগের এই গল্পগুলো জানাতে হবে, কেন এই নিষ্পাপ প্রাণীগুলো ক্ষেপে ওঠে আর কীভাবেই বা আমরা আমাদের যাত্রাগুলোকে সম্পন্ন করে থাকি। লোভ লালসার জন্য আমাদের সাথীগুলোর আত্মত্যাগ আমি কখনোই লুকিয়ে থাকতে দিব না। সে জর্জকেও সত্য থাকতে বলে তাহলেই সে যোগ্যতা সম্পন্ন ক্যাপ্টেন হতে পারবে। থমাস শেষবারের মতো ওয়েনের দেখা পেয়েছিল। থমাস ওয়েনের কাছে অনেক কৃতজ্ঞ। তার সৌভাগ্য যে সে তার সাথে কাজ করার সুযোগ পেয়েছে। ওয়েন তাকে তার গলার তিমির দাঁতের লকেটটি দেয়, বলে ভাগ্য অবশ্যই সাথে রয়েছে। লকেটটি আজও থমাস যত্নে রেখেছে। পরের দিন জর্জ পোলার্ডকে কোর্টে ডাকা হলো। জানতে চাওয়া হলো জাহাজের ক্ষয়ক্ষতি কিভাবে হয়েছে। জর্জ গৌরবের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলোকে বলে। হয়তো এতে কোম্পানিগুলোর ক্ষতি হবে, বা হয়তো তাকে আর ক্যাপ্টেনের দায়িত্ব দেয়া হবে না, কিন্তু কোম্পানিগুলো তারপরও মিথ্যা ঘটনা বানাতে সক্ষম হয়। সত্যি ঘটনাটি ধামাচাপা দেয়া হয়। জর্জ সেই তিমির খোঁজে বেশ কয়েকবার সমুদ্রে পাড়ি দিয়েছিলেন, কিন্তু তিমিটির আর কোনো দিন দেখা পাওয়া যায়নি।
অন্যদিকে ওয়েন তার বন্ধু জয়কে খুঁজতে ওই দ্বীপটিতে গিয়েছিল, কিন্তু জয় অনেক আগেই মারা গিয়েছিল, কিন্তু তার 3 সাথী কোনোভাবে বেঁচে ছিল। তাদের উদ্ধার করা হয়। এরপর ওয়েন নতুন শহরে চলে আসে, এক জাহাজের ক্যাপ্টেনের দায়িত্ব পেলেন, সমুদ্রের বুকে পাল তুললেন তার নিজের জাহাজের। ঘটনা শেষ হয়, পুরো একটি রাত পেরিয়ে গেছে। থমাস ম্যালভিককে জিজ্ঞেস করে, সব কিছু কি আপনার বইয়ে লিখবেন? ম্যালভিক বলে, আমি অনেক কিছুই লিখব, তবে তার সবই থাকবে কাল্পনিক। আপনাদের এই গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে আমার এই বইটি তৈরি হবে। এটি সেই ঐতিহাসিক মবি ডিক উপন্যাস, যেটাকে অনেক কবি সাহিত্যিক বলে গেছেন এটা আমেরিকার ইতিহাসে মহাকাব্য হয়ে থাকবে।